শ্রদ্ধেয় মেঘ মল্লার বসু। আমি যদি ভুল না করে থাকি তাহলে মেঘ মল্লার এটা মনে হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্রাচীন রাগ। মল্লার মানে তো হচ্ছে যোদ্ধা। মানে আপনার নামের অর্থটা কি? আমি যতদূর জানি মেঘমল্লার হচ্ছে আপনার আপনি যেটা বললেন যে একটা শাস্ত্রীয় সঙ্গীতের রাগ। এই রাগ দিয়ে তানসেন হুম, হচ্ছে বৃষ্টি নামিয়েছিলেন বলে মানে মিথোলজি আছে আরকি। যে সে সময় নাকি শাস্ত্রজ্ঞ যারা সঙ্গীতের পণ্ডিত তারা কি বলবো সঙ্গীতের মধ্য হুম, দিয়ে হুম। বৃষ্টি নামাতে পারতেন, আগুন হ্যাঁ, লাগাতে হ্যাঁ, পারতেন হ্যাঁ। ইত্যাদি। কথিত আছে যে হচ্ছে তানসেন এই গান গেয়ে বা এই রাগ বাজিয়ে বৃষ্টি নামিয়েছিলেন। গান গেয়ে না ঠিক রাগটা বাজিয়ে বৃষ্টি নামিয়েছিলেন। আচ্ছা, তো আচ্ছা। এটা হচ্ছে মিয়া কি মালহার ওইভাবে করে হচ্ছে বলা হতো। তো বাংলা এটা অপভ্রংশ হয়ে কিভাবে মেঘমল্লার হয়েছে নিশ্চিত না। তবে অনেকে দাবি করেন যে এই অনুবাদটা হচ্ছে রবীন্দ্রনাথ করেছেন। হুম, কিন্তু ওই হিন্দির উর্দুর যে মিয়া কি মালহার, মিয়া বলতে মিয়া তানসেন। হুম, হুম, হুম। তো মিয়াকি মালহার থেকে মানে বাংলা পর্যন্ত মানে এ পর্যন্ত আসতে, আসতে বাংলায় শব্দটা হয়েছে মেঘমল্লার। তো বাবা নামটা রেখেছিলেন আরকি। ওই আচ্ছা। শাস্ত্রীয় সঙ্গীতের যে গানের রাগ, সেই রাগ থেকেই। তবে বলে রাখা ভালো যে হচ্ছে যেরকম কানা ছেলের নাম পদ্মলোচন, তো সেরকম যে ২ টো জিনিস আছে এখানে, একটা হচ্ছে এটার সঙ্গে বৃষ্টি সম্পৃক্ত, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা হচ্ছে সঙ্গীত সম্পৃক্ত। হুম, তো সঙ্গীত আমি অন্ততপক্ষে অনুরাগী। গাইতে পারি না, খুবই বেসুরো। হুম। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মানে আমার বৃষ্টি-টিষ্টি নামলে খুব একটা ভাল লাগে না। আমি খুব একটা রেইন রোমান্টিক না আরকি। মানে বৃষ্টি হইলে বরং আরো বিরক্ত হয়ে বাইর হইতে পারতেছি না ইত্যাদি, ইত্যাদি। দর্শক আপনাদের স্বাগত নিউজ 24 ডিজিটাল স্টুডিওতে রহমানীর সাথে অনুষ্ঠানে। আমি কায়সার রহমানী আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আর আমার সাথে রয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বেশ আলোচিত মুখ এবং প্রগতিশীল ছাত্র রাজনীতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় যিনি খুব সরব এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। কেমন আছেন? এখন ভালো অপেক্ষাকৃত স্বাস্থ্যগতভাবেও মানে সকল দিক থেকেই আগের থেকে বেশ ভালো। যদিও আমরা আগেই শুরু করেছিলাম আপনার নাম দিয়ে। তো ১ম এই জানতে চাই যে আপনার ছাত্র রাজনীতির শুরুটা কিভাবে হলো? কিভাবে ছাত্র রাজনীতিতে আপনি যুক্ত হলেন? প্রথমত হচ্ছে যে আমার বাসায় অ্যাজ সাচ কেউ রাজনীতি করতেন না বা আমার ওইরকম পরিবারে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। কিন্তু খুব ছোটবেলা থেকেই আসলে বিভিন্ন রকম বইপত্রের ব্যাপারে এক ধরনের একটা আগ্রহ ছিল। মানে আমার বাবা খুব চাইতেন যে আমি নানান রকম ফিকশন, নন ফিকশন সব ধরনের বই পড়ি এবং মানে আমার চিন্তার জগৎটা যাতে বড় হয়। তো সেই জায়গা থেকে আসলে নানান রকম মানে বিশেষত আপনার এই প্রগতি প্রকাশনীর যেসব বইপত্র হুম, অনেক কিছু অনেক ছোটবেলা থেকে পড়েছি। তো প্রাইমারিলি আমার কেন যেন মা বা ইস্পাত এগুলো পড়ার পরে এক ধরনের একটা ইনক্লিনেশন তৈরি হয়। সেটা খুবই ইনটিউইটিভ, সেটা অত বোঝাপড়ার ভিত্তিতে না। মার্কসের বই পড়েছি, মাও সেতুং পড়েছি, লেনিনের কিছু গুরুত্বপূর্ণ লেখালেখি পড়েছি, ট্রটস্কি পড়েছি। এই জার্নিটা আমার মোটামুটি ইন্টেলেকচুয়াল জার্নিটা মোটামুটি ২০১৫-১৬ পর্যন্ত। ২০১৬ সালে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, তার আগেই আমি ২০১৩ থেকেই একরকমভাবে ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত। ১৮ তে যখন কোটা আন্দোলন হয়, আমার কোটা আন্দোলন নিয়ে as such আগ্রহ ছিল না। কিন্তু যখন কিনা হচ্ছে টিএসসি তে ১ম টিয়ার শেল পড়ে ১৮ তে, তখন ওই একটা কথা বলে না যে, "নগর পুরলে তো দেবালয় এড়ায় না।" ওই কথাটা তারপর থেকে আসলে আমার জন্য আর কথার কথা থাকেনি। মানে আমি তারপরেই বুঝতে শুরু করি যে হচ্ছে যে মানে আমি যে ভাবছি যে আমি রাজনীতি ঐদিকে বাইরে রাজনীতি হোক, আমি আমার একটা ছোট গণ্ডির মধ্যে সুখে থাকবো। আমার হুম, দরকার নেই বাইরে কি হচ্ছে তাই দিয়ে। সেটা আসলে বাস্তবে কখনো হয় না। হুম। নগরটা পুড়তে শুরু করলে শেষমেশ দেবালয়ে যেয়েও ওই আঘাতটা লাগে। মানে টিএসসি তে টিয়ার শেল পড়ার ঘটনাটা আমার জন্য খুব একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট আরকি। এর আগ পর্যন্ত আমি রাজনীতি করেছি শখে। হুম। কিন্তু তারপর আমার মধ্যে ওই কনশাসনেসটা তৈরি হয় যে আমার আসলে সারভাইভাল এর জন্যই রাজনীতি করতে হবে। আমার যেটুকু এরিনা, আমি যতটুকু গণ্ডির মধ্যে আছি, সেই গণ্ডিটাকে যদি আমার সুরক্ষিত করতে হয়, সেই জায়গা থেকে আমার রাজনীতি করতে হবে। স্বাভাবিকভাবেই দেখা যায় যে মানুষ খুব ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। তো ছাত্র ইউনিয়নই বা কেন? অন্যান্য সংগঠনে আপনি কেন গেলেন না? ছাত্র ইউনিয়নকে কেন বেছে নিলেন? আমার মূলত আমার ধরেন মানে কি বলবো, ক্ষমতা করে এক ধরনের ইনস্টিংক্টিভ বিবমিশা আছে। মানে আমার না যাইতে হলে ভালো আরকি। অবশ্যই সমাজ পরিবর্তন করতে হলে তো ক্ষমতা লাগবে। ক্ষমতা বিষয়ে এই ধরনের কোন রকম ভাবালুতার কোন সুযোগ নাই। যে হচ্ছে যে না ক্ষমতা দূরের জিনিস, ক্ষমতা কোনদিন নিতে চাই না, ক্ষমতা কোনদিন ধরে দেখতে চাই না।
কারণ সোসাইটিকে বদলাতে হলে তার ইনস্ট্রুমেন্ট ক্ষমতা, সেটা ঠিক আছে। কিন্তু ব্যক্তিগতভাবে যে ক্ষমতায়িত হওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আসলে আমার কোনোদিন ছিল না। থাকলে আমি রাজনীতি করতাম না। কারণ আমি এটুকু বুঝি যে আমার যে স্কিল সেট সেটা যদি আমি রাজনীতি না করে অন্য অনেক কিছু করতাম, তাহলে আমি আসলে অনেক বেশি সমাদৃত হতাম। কারণ তাহলে মানুষকে কঠিন কটু কথাগুলো বলতে হইতো না। কনস্ট্যান্টলি মানুষের সাথে সংঘাতের মধ্যে যেতে হইতো না। সো আমার রাজনীতি করার সিদ্ধান্তটাই এক ধরনের কমফোর্ট ভেঙে আসার সিদ্ধান্ত। যে আমার কমফোর্টেবল জীবন দরকার নেই। আমি 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 ওই কমফোর্ট চাই না। তো সেই জায়গা থেকে আমার আইডিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমি খুব মানে আমি একদম কি বলবো? আমি বলব আমি পলিটিক্যালি এবং স্পিরিচুয়ালি সোশ্যালিস্ট। মানে আমার যাপন বলেন, আমার জীবনবোধ বলেন বা আমার আর্থসামাজিক দর্শন বলেন। সব জায়গা থেকে আমি একজন সমাজতন্ত্রী। আমি মানে কালেক্টিভ ওনারশিপ এ বিশ্বাস করি। জীবনের একটা কালেক্টিভাইজেশন এ বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আসলে শুরু থেকে আমি বামপন্থী কোনো একটা সংগঠনই করতাম। মানে আমার রাজনীতি করতে হলে বামপন্থী কোনো রাজনীতি করতে হতো। তো আমি যখন আমার বোঝাপড়ার জায়গা থেকে দেখেছি যে আমি যখন কাজ করা শুরু করেছি সেই সময় আসলে সব বামপন্থী সংগঠনগুলির মধ্যে সবথেকে ফ্লেক্সিবল এবং সবথেকে বেশি নতুন আইডিয়াকে ওয়েলকাম করার মানসিকতা ছাত্র ইউনিয়নের ভিতরে ছিল। ক্ষমতার কাছাকাছি থাকার যে আকাঙ্ক্ষা বা ক্ষমতায়িত হওয়ার যে হুম। আকাঙ্ক্ষা ব্যক্তিগত পর্যায়ে সেটা কখনো কাজ করে নাই। আচ্ছা, একটা বিষয় বিশেষ করে আপনার ক্ষেত্রেও দেখা যায় যে সামাজিক মাধ্যমে আপনি গণমাধ্যমে কথা বলেন। অনেক মন্তব্য, মানে ইদানিং তো আরো এটা বেশি দেখা যায় যে অশ্লীল কথাবার্তা, বিশেষ করে আপনার কোনো বক্তব্যের নিচে কমেন্টসে। এটা মানে আপনার ক্ষেত্রে এটা কেন এত বেশি হচ্ছে বলে আপনি মনে করেন? মানে একটা আপনি হুম। আপনার ভালোটাও ভালোভাবে অনেকে নেয় না কেন? এটা তো মানে আ হঠাৎ করে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমি আতঙ্কিত হব। যে আসলে কি হচ্ছে? তাহলে কি আমি আসলে মানে যে যারা পাওয়ারফুল বা যে মানে যেই গ্রুপগুলা আসলে এগুলা করতেছে, তাদের স্বার্থে আঘাত লাগা বন্ধ হয়ে গেল কিনা? মানে একটা তো খুব সিম্পল যেটা মানে কলিং আ স্পেড সেটা হচ্ছে যে মানে এই বটের যেই নোংরামোগুলো এটা প্রাথমিকভাবে জামাতের সমর্থক গোষ্ঠীর থেকে আসে। তো আমার রাজনৈতিক অবস্থান যেহেতু প্রচন্ড পরিমাণে অ্যান্টি জামাত। সো সেই জায়গা থেকে আমার যেকোনো বক্তব্য স্পেশালি জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে, হুম। ইন্টারিমের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে সেখানে তারা কোনো শালীনতা অশালীনতার কোনো ভেদরেখা রাখে না। তারা যা ইচ্ছা তাই বলে। আমার মুশকিলটা হয়েছে অন্য জায়গায়। আমি দীর্ঘদিন ছিলাম সেই মানুষটা যে একটা অশালীন মন্তব্যের উত্তরে আরেকটা অশালীন মন্তব্য, তার চেয়েও বেশি একটা অশালীন মন্তব্য, কিন্তু ওর তুলনায় অনেক বেশি ক্রিয়েটিভ একটা মন্তব্য ঠাস করে দিতাম। এখন যেটা হয়েছে যে আসলে এই যে একটা নেতৃত্বের হুম। একটা ইমেজ তৈরি হওয়া, তার ফলে না এই যাতাগুলো আর করা যাচ্ছে না। কেউ একটা কোনো মন্তব্যের কোনো একটা কমেন্ট করলে মানুষ বলে, "এই তুমি কমেন্টে রিপ্লাই দিতে গেছো কেন?" তো আমি তো আসলে রেসিডেন্সিয়াল মডেলে হুম। পড়ালেখা করেছি। ৯-১০ বছর আমি জানি অশ্লীল মন্তব্যের উত্তরে কি বলতে হয়। কেন এটা করে? তার হুম। একটা বড় কারণ হচ্ছে আমার বক্তব্যের কারণে ওর রাজনীতির ক্ষতি হচ্ছে। আচ্ছা, এখন একটু সাম্প্রতিক বিষয়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে মানে শিবির খুব ভালো করেছে এবং ছাত্রদল আপনারা সেই অনুপাতে ভালো করেন নাই। এই যে তাদের উত্থান, এমনটা মানে এটার কারণটা কি? আপনারা কি মনে করেন? এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে। একটা করে যদি বলি। ১ হুম। নাম্বার ফ্যাক্টর হচ্ছে যে শিবিরকে যেভাবে করে পোর্ট্রে করা হচ্ছে, ধরা যাক ডাকসু নির্বাচন। সো ডাকসু নির্বাচনে শিবিরের যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে সাদিক কায়েম। হুম। এবং তার ধারে কাছেও কেউ পায় নাই আরকি ১৪,০০০। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত? ৩৮,০০০, হুম। ৩৯,০০০? হুম। তার মানে মেজরিটি তো দূরের কথা। তিনি হচ্ছে আমার ক্যালকুলেশন বলে যে হচ্ছে 1/3 এর কাছাকাছি ভোট পেয়েছেন। হুম। তার মানে এটাকে ওই যে আমরা মানে পলিটিক্স এর ভাষায় বলে প্লুরালিটি বাট নট মেজরিটি। সো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সবথেকে বড় ফ্যাকশন হিসেবে শিবির আবির্ভূত হচ্ছে। কিন্তু সেখানেও কিন্তু আপনি শিবিরকে মেজরিটি দেখতে পাবেন না। ম্যাক্সিমাম গেলে শিবির প্লুরালিটি। তার মানে মেজরিটি স্টুডেন্টরা এখনো এত কিছুর পরও শিবিরের পক্ষে যতখানি প্রোপাগ্যান্ডা, মিডিয়া স্ট্রাকচার, রাষ্ট্র ইত্যাদির মধ্য দিয়ে করা হয়েছে, তারপরেও কিন্তু মোটা দাগে একটা অ্যান্টি শিবির অবস্থান নিয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা বারবার করে বলতেছি ইলেকশন ইঞ্জিনিয়ার্ড হইছে। এখন ইঞ্জিনিয়ার্ড বলতে আমি কি বুঝাচ্ছি? দেখেন, সাদিক কায়েমকে প্রমোট করার জন্য মানে আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড হুম। বলি, আল জাজিরা একটা ডকুমেন্টারি বানাইছে। যে ডকুমেন্টারিটাকে আপনি বলতে পারেন যে আচ্ছা না হয়তো সাদিক কায়েমকে প্রমোট করার জন্য করে নাই। কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমরা এটুকু বুঝি। মানে ওই গোটা ডকুমেন্টারিটার যদি আপনি সার বলেন তাহলে এটাই যে এই যে যাদেরকে দেখানো হচ্ছে নাহিদ, মাহফুজ ইত্যাদি এরা আপনার গণ আন্দোলনটার অভ্যুত্থানের মূল লোক ছিলেন না, মূল লোক ছিলেন এই ব্যক্তি। সাদিক কায়েম। সো তাকে এমন মাত্রায় প্রমোট করা হচ্ছে, কিন্তু আবার ধরেন ডেইলি স্টার, প্রথম আলো যদি আমাদের নামে ভুলে একটা ইতিবাচক কথা লিখে ফেলে, এমন পরিমাণ প্রেশার তৈরি করা হচ্ছে যে সে আবার সরায় নিচ্ছে। যে না বলা যাবে না এটা। আপনি নির্বাচনের প্রশাসন দেখেন। প্রশাসন কাদের দখলে? মিডিয়া স্ট্রাকচার কাদের দখলে? এই যে এই এতগুলা ভুইফোর অনলাইন মিডিয়া অমুক-তমুক হ্যান-ত্যান হইছে, অমুক ক্যাম্পাস টাইমস, অমুক-তমুক ইত্যাদি। স্ট্রাকচার গুলি তাদের দখলে।
আরো একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত ১৫ বছরে আসলে তারা কি অবস্থানে ছিল। আপনি হুম, যদি বিশ্ববিদ্যালয়গুলো ৪টা ৫টা গুরুত্বপূর্ণ অর্গানের দিকে নোটিস করেন, সাংবাদিক সমিতি, বিতর্ক ক্লাব, জেলা সমিতি, হুম, রক্তদানের সংগঠন। একটু যদি আপনারা এনালাইসিস করেন, আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলো শিবির দ্বারা ইনফিল্ট্রেটেড। এখন ইনফিল্ট্রেটেড একটা নেতিবাচক শব্দ। আমি খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইনফিল্ট্রেটেড কথাটা ব্যবহার করছি। কারণ এখানে তারা কেউ শিবির পরিচয়ে থাকে নাই। তারা কখনো ছাত্রলীগ, কখনো সাধারণ শিক্ষার্থী ইত্যাদি, ইত্যাদি পরিচয়ে সেই সব জায়গাগুলিতে ছিলেন। সো ফলে তাদের তো হলে অ্যাক্সেস অনেক বেশি। আজকে যিনি শিবিরের নেতা, আপনি আজকে শিবিরের নেতাদের খুঁজে দেখেন, এরা প্রত্যেকে হলে ছিলেন ৫ই আগস্টের হুম। আগে। এবং বহাল তবিয়তে ছিলেন। আমরা তো ৫ই আগস্টের আগে এখন তো মানে ওই যে অরওয়েলিয়ান রিয়ালিটি বানায় ফেলা হইছে যে ৫ই আগস্টের আগে নাকি আমরা অনেক ভালো ছিলাম, তারা অনেক কষ্টে ছিলেন। কিন্তু এই শিবিরের লোকগুলাই তো বা তাদের অ্যাফিলিয়েটরাই তো দীর্ঘদিন ধরে বামপন্থীদের ছাত্রদলকে হচ্ছে আপনার হলের যে স্ট্রাকচারগুলি, বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচারগুলি সেগুলির থেকে বাইরে রেখেছে। সাধারণ শিক্ষার্থী নামে রেখেছে যে না আমরা রাজনীতি চাই না। উনারা সাধারণ শিক্ষার্থী, আমরা রাজনীতি করি, এইজন্য উনারা আমাদেরকে কোনো কাঠামোর মধ্যে দেখতে চান না। টিএসসির ক্লাবগুলিতে নিয়ম করা হয়েছে যে ছাত্র সংগঠনগুলির সাথে সম্পৃক্ত কেউ ক্লাবগুলি করতে পারবে না বা ক্লাবগুলিতে পোস্টেড হইতে পারবে না। তো শিবিরের তো গুপ্ত কাঠামো। তো আপনি তো জানতেছেনও না যে উনি শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড। কিন্তু উনি আবার ওই ক্লাবগুলিতেও আছে। সো এই যে একটা অ্যাপলিটিক্যাল স্ট্রাকচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে, রন্ধ্রে পৌঁছাইতে পারা, তার একটা প্রভাব আছে। এবং তার বাইরেও তারা আসলে অনেকগুলি কাজ করেছে যেগুলা স্ট্র্যাটেজিক্যালি খুবই শিক্ষণীয়। তার নৈতিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি যে এটা নৈতিক কিনা রাজনৈতিকভাবে। কিন্তু আমি যদি স্ট্র্যাটেজিক্যালি বলি সেটা খুব তারা অসাধারণ করেছে। যেমন তারা প্রত্যেকটা জায়গায় কিছু মানুষজনকে তৈরি করেছে যাদের কাজ হচ্ছে মুখে বা সামনে শিবিরকে গালিগালাজ করা বা আল্টিমেটলি শিবিরের পারপাস সার্ভ করা। সো এই পলিটিক্স তো এটা যে স্ট্রাকচারালি করা সম্ভব বা কোনো একটা জায়গায় কোনো একটা প্যানেলে তারা কোনো একটা লোক নিজেদের লোক রাখে নাই। কিন্তু যখন শেষ ভোট পড়লো তখন বোঝা গেল যে তাদেরকে প্যানেলে রাখা হয়নি প্যানেলের যাতে ইমেজ না খারাপ হয়। কিন্তু তাদের কোর ভোটারদেরকে ঠিকই বলে দেওয়া হয়েছে তাদেরকে ভোট দিতে। এবং তারা তো আসলে গুপ্ত ফরম্যাটে ১৫ বছর এই সংগঠনটা রান করেছে। সো যার মধ্য দিয়ে তারা আসলে সোসাইটির বা শিক্ষা প্রতিষ্ঠানের রন্ধ্রে, রন্ধ্রে কিভাবে থাকা যায় নিজেদেরকে প্রকাশ্য না করে সেই গোটা কাঠামোটা ম্যানেজ করেছে। আমরা ৫ই আগস্টের পর ১ম অ্যাক্সেস পাইছি হলগুলাতে। এবং সেখানেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অমুক নিষিদ্ধ। আমরা তো ব্যানার ছাড়া কাজ করতে জানি না। আমরা তো ব্যানার নিয়েই কাজ করি। কিন্তু তারপরেও এটাকে আসলে সম্পূর্ণভাবে তারা দুর্নীতি করে জিতছে বলে উড়ায় দেয়া যাবে না। তাদের যে এখানে একটা সিরিয়াস বিকাশ ঘটছে বিশ্ববিদ্যালয়গুলিতে, সেইটাকে কিভাবে ইন্টেলেকচুয়ালি, কালচারালি, পলিটিক্যালি ফাইট করতে হবে, তার একটা ৫, ৭, ১০ বছর মেয়াদি জিনিস সবাইকেই ভাবতে হবে। এটা শুধু বামপন্থীদের একার হেডেক এমন না, কিন্তু আমাদের হেডেকটা সবচেয়ে বেশি। আচ্ছা, যদিও এটা অনেকেই বলতে চায় না, এখন আপনি বলবেন কিনা? ছাত্র রাজনীতি করতে গিয়ে কোনো একটা ঘটনা যেটা আপনাকে অনুতপ্ত করে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে যেটা মানে আপনি অনুতপ্ত? ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রফেশনালি ছাত্র রাজনীতি করতে যাওয়ার পরে এরকম কিছু ঘটে নাই। মোটামুটি বা মানে বিষয়টা কি যে ধরেন আমি একটা জিনিস করলাম সেটা ভুল হলো। হুম, তো আসলে আমি কাজটা করে না দেখলে তো কোনোদিন বুঝতাম না যে হুম। কাজটা আসলে ঠিক হলো মানে না ভুল এরকম হলো। ভুল কি মানে আপনার হয়েছে? মানে হলে একটু ধরেন জানতে চাই আরকি। ধরেন আমি আসলে ১৯ এর যে ডাকসু নির্বাচন, সেই হুম, ১৯ এর ডাকসু নির্বাচনের সময় আসলে স্বতন্ত্র জোটের সাথে কাজ করাটা প্রাথমিকভাবে আমার জন্য কতটুকু ঠিক সিদ্ধান্ত ছিল আমি জানি না। অনুতাপ বলব যে হচ্ছে এগুলো অবশ্য অনেক বাচ্চাকালের। কিন্তু ২০১৩ তে গণজাগরণ মঞ্চ পরবর্তী সময়ে বিশেষত হেফাজতের উপর যে ম্যাসাকারটা হয়, ওই ম্যাসাকারের সময় আমি যেসব স্ট্যান্স নিছিলাম, সেই স্ট্যান্স গুলি আসলে পলিটিক্যালি খুবই নাইভ ছিল। এবং সেই সময় আমার কিছু Facebook স্ট্যাটাস-ম্যাটাসও আছে যেগুলা নানান সময় তুলে এনে আমাকে নানানভাবে অপদস্থও করা হয়। তো সেটা যদি অপদস্থ নাও করা হতো আসলে, এখন এসে বুঝি যে ওইগুলা কেন পলিটিক্যালি অনেক রং ছিল আরকি। যে আমি একরকম হেফাজতের উপর হওয়া যে ম্যাসাকার, সেই ম্যাসাকারটাকে সম্পূর্ণরূপে যেটা হয়ই নাই, এটা বানানো, এরকম একটা অবস্থান তখন নিছিলাম। কিন্তু তখন আসলে আমি অনেক ছোট। তখন আমি অফিসিয়ালি ছাত্র রাজনীতি করিও না। আমি জাস্ট গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত সেই হিসেবে ছাত্র ইউনিয়নের কিছু লোকজনকে চিনি। কিন্তু এবং আমি তখন মানে বেসিক্যালি স্কুল থেকে কলেজে ফার্স্ট ইয়ার ১৭ বছর বয়স। কিন্তু সেইটা মানে আমি এখন এসে বুঝি যে আসলে মানে বেসিক্যালি একটা রাষ্ট্র কর্তৃক হওয়া একটা ম্যাসাকার সেইটা আসলে এবং যাদের উপর হচ্ছে তাদেরকে তো আসলে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে আসলে কেউ না। টেকনিক্যালি তারা একটা প্রান্তিক জনগোষ্ঠী। সো একটা প্রান্তিক জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে একটা আন্দোলন করা হচ্ছে এবং সেখানে সরকার এক ধরনের হত্যাযজ্ঞই বলব, হত্যাযজ্ঞ চালাচ্ছে। সেই পয়েন্টে আমি যে অবস্থান গ্রহণ করেছিলাম সেটা নিয়ে আমি আসলে অনুতপ্ত। কিন্তু সেটা আসলে ছাত্র রাজনীতি জয়েন করার পরে না। ছাত্র রাজনীতি যখন থেকে সিরিয়াসলি করেছি তখন থেকে হয়তো ভুল করেছি কিন্তু যেই ভুলগুলো করেছি সেগুলো একটা চান্স নিতেই হইতো আমার। হুম। সো কোনো বিষয়ে অ্যাজ সাচ অনুতাপ নেই। আচ্ছা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বর্তমান সময়ে কতটা নিরাপদ?
খুব একটা নিরাপদ না। মানে বিষয়টা হচ্ছে যে মানুষকে খুব অনায়াসে থ্যাঙ্কফুলি আমরা যেহেতু আওয়ামী লীগ আমলে প্রচুর পরিমাণে প্রোটেস্ট করেছি, তো আমাদেরকে আসলে আওয়ামী লীগের দালাল, মোদির দালাল, হ্যান-ত্যান ইত্যাদি বললেও আসলে সেগুলা খুব বেশি মার্কেট পায় না। হয়তো ওরা ওদের মতো করে বলে, যে আমার কমেন্ট সেকশনে দেখবেন যে সব জায়গায় লেখা থাকে মোদির দালাল, অমুক দালাল, তমুক দালাল ইত্যাদি, ইত্যাদি। ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদকে তোরাই বানাইছিস ইত্যাদি, ইত্যাদি। তো সেগুলো হয়তো যেহেতু আমার কাছে এভিডেন্স আছে, মানে আমার মানে মোদি বিরোধী আন্দোলনে মাইর খাওয়ার এভিডেন্স আছে, আমার শেখ হাসিনার গুন্ডাদের হাতে রক্তাক্ত হওয়ার এভিডেন্স আছে। হয়তো আমার ক্ষেত্রে ব্যাপারটা ঐরকম কাজ করে না। কিন্তু কারো কি আওয়ামী লীগ আমলে যদি ধরা যাক তার দীর্ঘ প্রতিবাদের ট্র্যাক রেকর্ড নাই, এরকম যদি হয় একজন মানুষ, তার কি ইন্টারিমের খারাপকে খারাপ বলার অধিকার নেই? আছে তো। তাহলে আগে ছিল যে হচ্ছে আমরা কোনো কিছু হলেই বলতাম যে আচ্ছা রাজাকার, জামাত, গুপ্ত জামাত ইত্যাদি, ইত্যাদি, এবং এগুলা বলে মানুষজনকে হচ্ছে আপনার মানে গুম করা হতো, খুন করা হতো ইত্যাদি, ইত্যাদি নানান কিছু করা হতো। এখন গুম ওইভাবে হচ্ছে না। কিন্তু যেই ধরনের ভিজিল্যান্টি জাস্টিস তৈরি হইছে, যে অমুক জয় বাংলা স্লোগান বলছে ধরে নিয়ে চলে গেলাম, বা অমুক সরকারের একটা বিষয়ে ক্রিটিক্যাল অবস্থান গ্রহণ করছে, আচ্ছা সে ভারতের দালাল, তার আশপাশ তার বাসা ঘিরে ফেললাম আমি। ধরেন আপনার এই এই কথাটা খুবই আনকমফোর্টেবল, কিন্তু এই যে বিএনপির নেতা, ভদ্রলোকের নাম কি, ফজলু, উনি তো আওয়ামী লীগ আমলে শেখ হাসিনাকে যা তা বলছেন, মানে উনার অনেক ভিডিও আছে। তো তখনও তো উনার বাসার বাইরে যায় কেউ মপ করে নাই। উনি জুলাই প্রশ্নে কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলার সাথে সাথে তাকে মপ করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তার আশেপাশে বাসার সামনে হচ্ছে আপনার এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাই। কি তারাই জানে। মানে কোট আনকোট জুলাই যোদ্ধারা যায় সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করলো, একটা হাউকাউ সৃষ্টি করলো। তো এগুলা তো প্রচুর পরিমাণে হচ্ছে। মানুষকে তো, এবং আপনি দেখেন মত প্রকাশের অধিকার, বা আমি যদি আরেকটু বৃহত্তর অর্থে বলি যে সংস্কৃতি চর্চার অধিকার। এবার নাকি লালন উৎসব সরকার হচ্ছে সরকারিভাবে করবে। হুম। এর থেকে বড় হিপোক্রিসি পৃথিবীতে হইতে পারে না। আচ্ছা, এবার ছোট, ছোট প্রশ্ন এবং খুব ছোট, ছোট উত্তর দিতে হবে। র‍্যাপিড ফায়ার। হ্যাঁ, কাছাকাছি আরকি। যদি রাজনীতিতে না আসতেন, কি করতেন? সাংবাদিকতা। সাংবাদিক, বাহ! আপনি যদি একদিনের জন্য ভিপি হতেন, ১ম নির্দেশটা কি দিতেন? রেজিস্টার বিল্ডিং এ ইআরপি সিস্টেম চালু করা। রাজনীতিতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা ছিল আপনার জীবনে? ২০১৯ এর পরে আবার সিরিয়াসলি ছাত্র ইউনিয়ন করার কমিটমেন্টটা করা, যে আমি ফুল টাইম ছাত্র ইউনিয়ন করব। সংসদে যেতে চান নাকি আজীবন কমরেড থাকবেন? সংসদে যেতে আপত্তি নেই, কিন্তু সংসদে যাওয়ার লোভে বা সংসদে যাওয়ার চেষ্টায় নিজের বক্তব্য পরিবর্তন করতে চাই না। মিছিলে সবচেয়ে প্রিয় স্লোগান আপনার কোনটা? এখন আর দেওয়া হয় না, একসময় দেওয়া হইতো। সারা বাংলা কারাগার, শেখ হাসিনা স্বৈরাচার। কখনো আন্দোলনের পোস্টারে নিজের ছবি নিজে দেখে অবাক হয়েছেন? আন্দোলনের পোস্টারে কখনো আমাদের এই মানে ইচ্ছা করে এটা কখনো করা হয় না। আন্দোলনের পোস্টারে ছবিটা রাখা হয় না। তবে আচ্ছা। তবে ডাকসুতে যে প্রচুর পরিমাণে পার্সোনাল ক্যাম্পেইনিং করতে হয়েছে, প্রচুর পরিমাণ পোস্টারে ছবি আসছে, এগুলো একটু অস্বস্তি লাগে আরকি। না হলে ভালো হয়। নিজের নাম নিজে কখনো গুগলে সার্চ দিয়েছেন? হ্যাঁ, এটা নানান সময় সার্চ দিতে হয়েছে যে আসলে কি আসে ১ম এ একটু দেখার জন্য। সম্প্রতি কি পড়েছেন? সাম্প্রতিককালে আমি হচ্ছে মানে চমস্কির একটা পুরানো বই রিড করতেছি আরকি। এটা আমার আগে পড়া ছিল, 'হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস'। এটা আবার মানে আমি অনেক কিছু ভুলে গেছিলাম, আমি আবার পড়া শুরু করেছি কয়েকদিন আগে। আচ্ছা, ছাত্র রাজনীতি, ক্যাম্পাস, জীবনে কি প্রেম ভালোবাসা আছে, সময় পান? আ এগুলা নিয়ে প্রকাশ্যে কথা না বলাই ভালো। এগুলা নিয়ে প্রকাশ্যে কথা বলার আসলে নানান রকম বিপদ আছে। তো না, আবিদ কিন্তু মানে বলেছে যে এটার প্রয়োজন আছে। আবিদও আসছিল বলছে যে এটার প্রয়োজন আছে। তো আপনার প্রয়োজন কাছে তো কি মনে সিনেমা হয়? দেখারও আছে, হুম। প্রয়োজন তো বই পড়ারও আছে। কিন্তু প্রয়োজন যা থাকে তা তো আসলে সবসময় মানে মিট করা সম্ভব হয় না আরকি। তো প্রয়োজন তো অবশ্যই আছে। অবশ্যই মাও সেতুং এর একটা খুব বিখ্যাত ইয়ে আছে যে উনারা লং মার্চে যাচ্ছেন, তো সবাইকে নির্দেশ দেওয়া হইছে যে সবাই লং মার্চ করবে। হুম। তো মাঝখানে এরকম দেখা যাচ্ছে যে উনারা যেখানে রেস্ট নিতেছেন তার পাশে একটা কাপল খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে। তো উনার এক চেলা যায় বলছে যে, "হেই উনাকে বলি যে আমরা লং মার্চ করতেছি। ওরা এরকম বসে আছে কেন?" তো তখন বলছে, "হ্যাঁ, ওদের ডিস্টার্ব করো না।" একদিন যাতে মানুষ এরকম সকল কনসার্ন ভুলে ওরকমভাবে বসে থাকতে পারে, সেই জন্যই তো এত সংগ্রাম। তো মানে প্রেমের তো অবশ্যই মানে এটাকে এখন তো অনেক এগুলার মোরাল পুলিশিং শুরু হইছে। তো সেই জায়গায় দাঁড়ায় অবশ্যই মানে আপনি যদি এর সামাজিকভাবে এর পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন, তাহলে অবশ্যই প্রেম তো সবারই করা উচিত। কিন্তু আমাদের জায়গায় যারা আছে তাদের পক্ষে আসলে পারিপার্শ্বিকতা, সেটাতে প্রেম করাও ডিফিকাল্ট, এবং প্রেম বিষয়ে মানে পাবলিকলি কোনো কথা বলা খুবই ডিফিকাল্ট। আগামীতে নিজেকে কোথায় দাঁড় করাতে চান? আমার প্রাথমিক ইচ্ছা হচ্ছে আমি যা জানি সেগুলা আমি আমার পরের প্রজন্ম পর্যন্ত কনভে করতে চাই, এবং আমরা যে ধরনের মেন্টরিং অনেক ক্ষেত্রে পাই নাই,
সেই ধরনের মেন্টরিং আমি তৈরি করতে চাই। আমি মনে করি না আমার ধারণা আমাকে দিয়ে কোনোদিন বিপ্লব বিদ্রোহ হবে না। মানে সেই সামাজিক পরিস্থিতি এই মুহূর্তে বিদ্যমান নাই। কিন্তু আমি একটা জেনারেশন মানে I want to create a generation of revolutionaries. I want to become a mentor for the people who will actually bring change. আমার শেষ প্রশ্ন, ছাত্র ইউনিয়ন কিভাবে সামাজিক বৈষম্য, ধর্মান্ধতা বা মৌলবাদ মোকাবেলা করছে? আমরা চেষ্টা করছি আমাদের আসলে দীর্ঘদিনের এক ধরনের একটা মানে স্থবিরতা বা হচ্ছে এক ধরনের একটা কি বলবো মানে পশ্চাৎগমন নানান সামাজিক এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে তৈরি হয়েছে। সেখান থেকে আসলে ২৪-এর মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একরকম ঘুরে দাঁড়িয়েছি। তো আমরা সামনের দিনে যেই লড়াইটা করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষার অধিকারের যে মৌলিক প্রশ্ন, সেই মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসতে চাই। যার মধ্য দিয়ে আসলে সামাজিক যেই লড়াইগুলা, সেই সামাজিক লড়াইগুলা আপনার কি বলবো মানে সামনে আসবে। মেঘমোল্লার বসু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আপনার জন্য সব সময় শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, রহমানির সাথে অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমোল্লার বসু। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন।